যে মানুষটা একসময় ছিলেন হাজারো তরুণ তরুণীর আইডল, সেই জাফর ইকবাল আজ পরিণত হয়েছেন গণশত্রুতে। নিজের চাটুকারিতা এবং দালালি স্বভাবের কারণে শিক্ষার্থীদের চোখে অনেক আগেই ঘৃণিত ছিল জনপ্রিয় লেখক। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার স্লোগানকে কেন্দ্র করে জাফর ইকবালের লেখা বিতর্কিত এক চিরকুট তোলপাড় ফেলে দেয় সর্বত্র। তার লেখা বই বিক্রি বন্ধ সহ পোড়ানো হয় তার অনেক বই। তবে এরপর থেকে জাফর ইকবালের আর কোনো খোঁজ নেই। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে জাফর ইকবালও পালিয়েছেন কিনা তা নিয়ে চলছে গুঞ্জন। ফেসবুকে অনেক শিক্ষার্থী পোস্ট দিয়ে খুঁজছেন জাফর ইকবালকে। মুক্তিযুদ্ধের সময়কালের মতো জাফর ইকবাল আবারও গর্তে ঢুকেছেন কিনা এই প্রশ্ন করছেন অনেকে। তবে ঠিক কি কারণে এতটা বিতর্কিত হলো জাফর ইকবাল, ঠিক কি কারণে তাকে গর্ত যোদ্ধা বলা হয়, সেই সব কিছুর আদ্যপান্ত জানবো ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়কালে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সমাজ তাদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল। সরকারের কোনো সমালোচনা না করে বরং চাটুকারিতাই ছিল তাদের একমাত্র কাজ। আর এক্ষেত্রে প্রথম সারিতেই থাকবে আলোচিত সমালোচিত কথা সাহিত্যিক শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং রাজাকার প্রসঙ্গে জাফর ইকবাল ছিলেন খুবই আক্রমণাত্মক। অথচ প্রায় 1 মাস ধরে সেই জাফর ইকবালকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বিতর্কিত চিরকুট লেখার পর থেকেই তিনি নিরুদ্দেশ। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর আগে পরে দেশ ছেড়েছেন অনেক হোমরা চোমরা ব্যক্তি। এ তালিকায় জাফর ইকবালও আছেন কিনা সেই খোঁজ করছেন অনেকেই। কেউ বলছেন তিনি দেশের মধ্যে আত্মগোপনে আছেন। 5 আগস্টের পর অনেক শিক্ষার্থীকে জাফর ইকবাল কোথায় আছেন জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিতে দেখা যায়। গর্তে আছেন বলেও অনেককে মন্তব্য করতে দেখা যায়। এছাড়া ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে জাফর ইকবালকে নিয়ে ট্রল ও মিমে মেতে ওঠে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অনেকে গর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন জাফর ইকবালের বর্তমান অবস্থান। ফেসবুকে জাফর ইকবাল সম্পর্কিত পোস্টের কমেন্ট বক্সে জাফর ইকবালকে দালাল, চাটুকার ও প্রতারক বলে সম্বোধন করতে দেখা যায়। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, গর্তজীবী জাফর ইকবাল কি আবারও গর্তে বিলীন হয়ে গেল? অন্য একজন পোস্ট দিয়েছেন, আচ্ছা জাফর ইকবাল কই? এক ব্যক্তি জানতে চেয়েছেন নতুন স্বাধীন দেশে জাফর ইকবাল স্যারের অনুভূতি কেমন। এছাড়াও অনেককে জাফর ইকবালের যৌক্তিক সমালোচনা করতে দেখা যায়। গত 18 জুলাই ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না। আমার ধারণা ওনার প্রচন্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে। হয় ওনার মধ্যে প্রচন্ড অপরাধবোধ কাজ করে যে 1971 সালে উনি কি করেছেন এই অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করেন। আসিফ নজরুল আরো বলেন, অধ্যাপক জাফর ইকবালের কাছে তার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বোঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি 72 সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন? জাফর ইকবালকে বুদ্ধি প্রতিবন্ধী উল্লেখ করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, তার তো কোনো পড়াশোনাই নাই, সে তো শিক্ষাবিদ দূরের কথা, উনি বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ। তবে ঠিক কি কারণে জাফর ইকবালকে গর্তযোদ্ধা বলা হয় এই প্রশ্নের উত্তর মিলবে তার বড় ভাই হুমায়ুন আহমেদের কত না অস্ত্রজল বইতে। সেখানে তিনি লিখেন, 16 ডিসেম্বর ভোর 1971, আমার বুক ধকধক করছে, বাজছে বুকে সুখের মতো ব্যথা। বিশ্বাসই হচ্ছে না আমরা স্বাধীন। এখন আর মাথা উঁচু করে হাঁটতে সমস্যা নেই। নিজের দেশের মাটি দবদবাইয়া হাতি। আমি দবদবিয়ে হাঁটার জন্য বের হলাম। প্রথমে খুঁজে বের করতে হবে আমার ছোট ভাই জাফর ইকবালকে। শুনেছি সে যাত্রাবাড়িতে আছে, গর্তে বাস করে। যাত্রাবাড়িতে আমার দূর সম্পর্কের এক মামা বাড়ির পেছনে গর্ত করেছেন। তিনি তার স্ত্রী এবং 2 ছেলে নিয়ে গর্তে বাস করেন। জাফর ইকবাল যুক্ত হয়েছে তাদের সঙ্গে। হুমায়ুন আহমেদের এই লেখার পর থেকেই গর্ত যোদ্ধা হিসেবে পরিচিতি পান জাফর ইকবাল। তিনি নিজে ভয়ে গর্তে লুকিয়েছিলেন, অথচ পরবর্তীতে বিক্রি করেছেন মুক্তিযুদ্ধের চেতনা। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের স্লোগানের প্রেক্ষিতে নিজের একটি ওয়েবসাইটে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ভাইরাল এক চিরকুটে দেখা যায় তিনি লিখেছিলেন, আমি লেখাটি লিখতে শুরু করেছিলাম, শেষ করার আগে জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী ছাত্রছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে ঘোষণা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করেছে। এই লেখাটি শেষ করার আর কোনো প্রয়োজন নেই। অসমাপ্ত মূল লেখাটির শেষে অধ্যাপক ডক্টর জাফর ইকবাল লিখেছেন, লেখাটি শেষ না করে নিচের অংশটুকু লিখেছি। ঘুমানোর আগে খবরটি দেখে মাথার মাঝে একটা বিস্ফোরণ হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে দাবি করেছে। খবরটি নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না। এটা কি সত্যি সম্ভব? বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী কি সত্যি নিজেকে রাজাকার হিসেবে দাবি করতে পারে শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য? কোন দেশের সরকার, বাংলাদেশ নাকি পাকিস্তান? এই ছাত্রছাত্রীরা কি জানে চাকরি অনেক দূরের ব্যাপার, তাদের যে এই দেশের মাটিতে থাকারই অধিকার নেই? অধ্যাপক ডক্টর জাফর ইকবাল লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার। তিনি আরো লিখেন, আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সে জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে? আন্দোলন নিয়ে ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের এমন প্রতিক্রিয়া ক্ষুব্ধ হয়ে উঠেছিল সাধারণ শিক্ষার্থীরা। দেশব্যাপী চলেছে ব্যাপক সমালোচনা। একই সঙ্গে জনপ্রিয় এই লেখকের সব বই বয়কটের ডাক দেওয়া হয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। তাই বই বিক্রি বন্ধ করে দেয় রকমারি, প্রগতি বইঘর এবং বুকস অফ বেঙ্গল। দেশের বিভিন্ন স্থানে পোড়ানো হয় তার বই। তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আজীবন নিষিদ্ধ করেছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তার বই ছিঁড়ে নদীতে ভাসিয়ে দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন পঞ্চগড়ের তেতুলিয়ার পরিবেশ ও শিক্ষাকর্মী মাহমুদুল ইসলাম মামুন। উপজেলার বেরং নদীর সেতুর উপর দাঁড়িয়ে ভিডিও করে বই ছিঁড়ে নদীতে ভাসিয়ে দিয়ে উত্তরের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিবাদ জানিয়েছেন এই যুবক। মাহমুদুল ইসলাম মামুন বলেন, আপনার বই আমি অনেক পড়িয়েছি, অনেক কষ্টের টাকায় বই কিনে কিনে বই পড়াই, গ্রামে গ্রামে ঘুরে স্বেচ্ছাসেবী হিসেবে মানুষকে আপনার বই পড়িয়ে শুনিয়েছি। আজ থেকে আপনার বই আর পড়াবো না। তাই আপনার বই ছিঁড়ে ছিঁড়ে আজ নদীতে ফেলবো, এটি আপনি দেখে নিয়েন। আপনার বোদ্ধা আমাদের ছাত্র সমাজকে আমাদের অসাধুদের উস্কে দেওয়ার মানুষের প্রয়োজন নেই। মামুন আরো বলেন, আমি তার অনেক বই কিনেছি। যখনই তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বক্তব্য ঘিরে বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে, তার
অনেক বই অনেক প্রকাশক না ছাপানোর হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদ করেছেন। তখন আমিও দেশের উত্তরের প্রান্ত তেতুলিয়া থেকে এই প্রতিবাদ জানালাম, কারণ তারা তো বুদ্ধিজীবী। আজকে কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে, তিনি তো প্রধানমন্ত্রীর সাথে বসে আলোচনা করতে পারতেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিলেও তো আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না, ছাত্রছাত্রীদের উপর নির্যাতন হতো না, কোনো শিক্ষার্থী মারা যেত না। মাহবুব জয় নামের এক যুবক ও জাফর ইকবালের বই পড়ানোর ভিডিও প্রকাশ করেছিলেন তার ফেসবুক আইডিতে। তিনি বলেছেন, যারা সময় মতো কথা বলতে পারে না তাদেরকে বর্জন করা উচিত। নারায়ণগঞ্জের চাষাড়ায় লেখক জাফর ইকবালের লিখিত বেশ কয়েকটি বই পুড়িয়ে দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় জাফর ইকবালের উদ্দেশ্যে আমরা নই রাজাকার, জাফর ইকবাল স্বৈরাচার, জাফর ইকবাল রাজাকার, আমরা নই রাজাকার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। চাষাড়া গোল চত্বরে সমবেত হয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় জাফর ইকবাল রচিত রাশা, বগুনের বাবা সহ 15 থেকে 20টি বই পড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা। তবে এরপর হয়তো এক মাসে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। দেশ এখন স্বৈরাচার মুক্ত, কিন্তু দীর্ঘদিন ধরে জাফর ইকবালের কোনো প্রতিক্রিয়া কিংবা খোঁজ মেলেনি। তবে একসময় জাফর ইকবালকে যারা মাথায় তুলে রাখতো সেই শিক্ষার্থীরা তাকে ছুঁড়ে ফেলেছে আস্থা করে।